চ্যাপ্টার 235 দ্য বিজি মানডে। ক্লাইন মোরেত্তি তার সাধারণ ধারণাগুলো নিশ্চিত করার জন্য মোটেও তাড়াহুড়ো করল না। সে এমন ভান করল যেন কিছুই হয়নি। তারপর সে কাগজের পাতাটা উল্টে নিজের দিকে ঘুরিয়ে নিল। ইয়ান রাইট সম্পর্কে সে যে তথ্য লিখেছিল তা পুরোপুরি সত্যি ছিল। সে যদি ডিভিনেশন কৌশল ব্যবহার করেও নিশ্চিত হতে চাইত, তবুও সে একটা ইতিবাচক উত্তরই পেত। তাই তার বিশ্বাস ছিল অ্যাম্বাসেডরের অধীনস্থ লোকগুলো এই তদন্তের সূত্র ধরে এগোবে এবং কিছু না কিছু ঠিকই খুঁজে পাবে। আপাতত তার ওপর প্রতিশোধ নেওয়ার কোনো আগ্রহ তাদের থাকার কথা নয়। একইভাবে সে তার ডেস্কে কাগজটা বিছিয়ে রাখবে, যাতে তাকে নজরে রাখা মিলিটারির স্পেশাল ডিপার্টমেন্টের লোকেরা সেটা দেখতে পায়। এতে তাদের মনোযোগ ক্লাইন মোরেত্তির দিক থেকে সরে গিয়ে ইয়ান রাইটের দিকে চলে যাবে। তারপর অ্যাম্বাসেডরের আগে ইয়ান রাইটকে খুঁজে বের করার জন্য সবার মধ্যে একটা সময়ের সাথে পাল্লা শুরু হবে। এভাবেই ক্লাইন মোরেত্তি আরও বেশি নিরাপদ থাকবে। আমার মনে হচ্ছে যেন আমি একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটছি। এটাই কি একজন ক্লাউনের বিশেষ কোনো কৌশল? সে মজায় মাথা নাড়ল। সে সকালের তাজা বাতাস খাওয়ার আশায় অরিয়েল জানালাটা খুলে দিল, কিন্তু বাইরে এতটাই ঘন আর শ্বাসরোধকারী ধোঁয়াশা ছিল যে সে চুপচাপ জানালাটা আবার বন্ধ করে দিল। ইয়ান রাইটের তথ্য লেখা কাগজটা একটা কালির দোয়াত দিয়ে চাপা দিয়ে রাখল ক্লাইন মোরেত্তি। তারপর সে কাছের বাথরুমটায় ঢুকে তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে নিল। এরপর র্যাক থেকে নিজের কালো ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর হাফ টপ হ্যাটটা তুলে নিল। শেষে সে হেঁটে হেঁটে সোজা নিচতলায় নেমে এল। আজকে সকালে ব্রেকফাস্ট করার জন্য লয়ার ইউর্গেন কুপারের সাথে তার দেখা করার কথা ছিল। সামনের ঘরের ছাতা রাখার স্ট্যান্ড থেকে রূপোর কারুকাজ করা কালো ছড়িটা টেনে নিল সে। রাস্তার ধার ঘেঁষে ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করল ক্লাইন মোরেত্তি। কুয়াশা এতটাই ঘন ছিল যে 10 মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে সে 58 নম্বর মিন্স্ক স্ট্রিটে পৌঁছাল। অন্ধকার মতো বাড়িটার দরজার বেল বাজাল সে। বেলের শব্দটা প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই তার মনের ভেতর একটা ছবি ভেসে উঠল। লেজ খাড়া করা সবুজ চোখের একটা কালো বিড়াল। ব্রোডি নামে সেই কালো বিড়ালটা সোজা দরজার দিকে হেঁটে গেল। 2 সেকেন্ড সময় নিয়ে নিজেকে প্রস্তুত করল সে। তারপর এক লাফে ওপরে উঠে দরজার হাতলটা শক্ত করে ধরল। এরপর স্বাভাবিকভাবেই সে নিচে পড়ে যেতে লাগল, আর তার শরীরের ভারে হাতলটা ঘুরে গিয়ে দরজাটা খুলে গেল। ক্যাঁচ করে একটা শব্দ হল। সকালের বাতাস হুড়মুড় করে ভেতরে ঢুকল, আর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। কালো বিড়াল ব্রোডি একপাশে সরে যাওয়ার সময় বেশ অহংকারের সাথে ক্লাইন মোরেত্তির দিকে তাকাল। সামনে সাদা অ্যাপ্রন পরা বয়স্ক মহিলা মিস ডরিসকে দেখতে পেল সে। তাকে দেখে ক্লাইন মোরেত্তি প্রশংসা করে বলল, কি দারুণ চালাক বিড়াল। মিস ডরিস হেসে উঠলেন। হাসার কারণে তার মুখের বলিরেখাগুলো একটু নরম দেখাল। তিনি বললেন, সেটা অবশ্য ওর মেজাজের ওপর নির্ভর করে। বেশিরভাগ সময় ও একদম বোকার মতো আচরণ করে, যেন তুমি কি বলছ তার কিছুই ও বুঝতে পারছে না। ওহ, তোমার জন্য আমি আমার সবচেয়ে ভালো বিন টার্নিপ স্যুপ বানিয়েছি। রুটি দিয়ে খাবে। বিন টার্নিপ স্যুপ নামটা শুনে মনে হচ্ছে যেন এলোমেলো সবকিছু একসাথে মিশিয়ে বানানো হয়েছে। ক্লাইন মোরেত্তি একটু হাসল। সে বলল, আমি এটা খাওয়ার অপেক্ষায় আছি। লয়ার বাথরুম থেকে বেরিয়ে এলেন। বাড়িতে থাকলেও, এমনকি ঘুম থেকে মাত্র উঠলেও তিনি সবসময় একদম ফিটফাট থাকতেন। তার সাদা শার্টটা সুন্দর করে ইস্ত্রি করা ছিল। তার বাদামি হলুদ রঙের ভেস্টটা একদম মাপে মাপে গায়ে বসা ছিল, আর তার ট্রাউজারের ভাঁজগুলো দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র ইস্ত্রি করা হয়েছে। ইউর্গেন কুপার বললেন, তুমি যে কন্ট্রাক্ট চেয়েছিলে সেটা তৈরি হয়ে গেছে। একটু চেক করে দেখো কোনো কিছু বাদ পড়েছে কিনা। ইউর্গেন কুপারের নীল চোখ জোড়া চারপাশটা একবার দেখে নিল। তিনি কোনো বাড়তি কথা না বলে সরাসরি আসল কথায় চলে এলেন। তার বাদামি চুলগুলো খুব পরিপাটি করে পেছনের দিকে আঁচড়ানো ছিল, আর চুলে লাগানো পমেডের চকচকে ভাবটা খুব সহজেই চোখে পড়ছিল। ক্লাইন মোরেত্তি বলল, ঠিক আছে। সে তার ছড়িটা একপাশে হেলান দিয়ে রাখল। তারপর নিজের হ্যাট আর কোট খুলে ফেলল। ইউর্গেন কুপারের পিছু পিছু নিচতলা স্টাডি রুমে ঢুকল সে। সেখানে গিয়ে সে একটা বেশ মোটা কন্ট্রাক্ট হাতে পেল। সে ওখানে দাঁড়িয়েই সাধারণভাবে পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগল। যতই সে পড়ছিল ততই তার মাথা ব্যথা করতে শুরু করল। শেষ পর্যন্ত সে শুধু গুরুত্বপূর্ণ শর্তগুলোর ওপর চোখ বুলিয়ে গেল। আমি আশা করি যা যা দরকার তার সবই এখানে আছে। সেই সাথে আগে যে শর্তগুলো বাদ পড়েছিল সেগুলোও নিশ্চয়ই আছে। যেমন লেপার্ডের কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে তাকে কত টাকা দেওয়া হবে সেটা ঠিক করার জন্য 3টে ধাপ তৈরি করা। একবারে 100 পাউন্ড দিয়ে দেওয়ার বদলে এই নিয়মটা বেশ ভালো। প্রথম ধাপে তাকে 50 পাউন্ড দিতে হবে। হ্যাঁ, এতে করে আমাকে আপাতত ব্যাকল্যান্ড ব্যাংকে ছুটতে হবে না, আর আমার গোপন অ্যাকাউন্ট থেকে বাকি 100 পাউন্ড তোলারও দরকার পড়বে না। আমার কাছে এখন যা টাকা আছে সেটাই যথেষ্ট। ক্লাইন মোরেত্তি ডকুমেন্টটা বন্ধ করল। সে ইউর্গেন কুপারের দিকে তাকিয়ে হেসে বলল, আমি সন্তুষ্ট। আপনার প্রফেশনাল স্কিল আমার ধারণার চেয়েও অনেক ভালো। এই কথা বলতে বলতেই সে আগে থেকে তৈরি করে রাখা 2টো 1 পাউন্ডের নোট বের করল।
ইউর্গেন কুপার টাকাটা নিলেন। তারপর কন্ট্রাক্টের বাকি কপিগুলো ক্লায়েন্ট মোরেত্তির হাতে দিলেন। খুব সিরিয়াস গলায় তিনি বললেন, সাইন করার সময় যদি কোনো ভুল হয় সেজন্য 2টো বাড়তি কপি দেওয়া হলো। সব কাজ শেষ হয়ে গেলে বাকি কন্ট্রাক্টগুলো শ্রেডারে কেটে ফেলতে ভুলবে না। সেই সময়কার শ্রেডিং মেশিনগুলো ছিল হাতে ঘোরানো মেকানিক্যাল শ্রেডার। ক্লায়েন্ট মোরেত্তি ঠিক মাথা নাড়তে যাবে, তখনই ডাইনিং রুম থেকে মিস ডরিস হঠাৎ করে চিৎকার করে উঠলেন, ভালো ছেলেরা, এবার ব্রেকফাস্ট করার সময় হয়েছে। ইউর্গেন কুপার হাতের ইশারায় ক্লায়েন্ট মোরেত্তিকে আমন্ত্রণ জানালেন। তিনি বুঝিয়ে বললেন, আমার দাদির শোনার ক্ষমতা ইদানিং বেশ কমে গেছে। ক্লায়েন্ট মোরেত্তি তার পিছু পিছু ডাইনিং রুমে ঢুকল। সে দেখতে পেল মিস ডরিস একটা কালো হাঁড়ি থেকে 1 চামচ হলুদ আর সবুজ রঙের তরল তুলে নিচ্ছেন। তারপর সেটা একটা প্লেটে ঢেলে দিলেন। মিস ডরিস হাসিমুখে সেই সন্দেহজনক খাবারের স্তূপটার দিকে আঙুল দেখালেন। তিনি বললেন, এই নাও, বিন টার্নিপ স্যুপটা একটু খেয়ে দেখো। আর এই যে তোমার রুটি। ক্লায়েন্ট মোরেত্তি ইউর্গেন কুপারের দিকে তাকাল। তাকে এখন আগের চেয়েও অনেক বেশি সিরিয়াস দেখাচ্ছিল। ক্লায়েন্ট মোরেত্তির বুকের ভেতরটা একবার ছ্যাঁত করে উঠল। জোর করে নিজেকে চেয়ারে বসালো ক্লায়েন্ট মোরেত্তি। তারপর সাদা রুটি থেকে 1 টুকরো ছিঁড়ে নিল। সেটা সেই হলুদ সবুজ রঙের স্যুপে ডোবাল। এরপর একজন সত্যিকারের অভিযাত্রীর মতো সাহস করে সেটা মুখের ভেতর পুড়ে দিল। একটু অবাক হল সে, কারণ স্বাদটা আসলেও বেশ ভালো ছিল। হালকা নোনতা স্বাদের সাথে একটু মিষ্টি ভাব ছিল, যা তার খিদেটা আরও বাড়িয়ে দিল। আর এটা রুটির নরম সুগন্ধি স্বাদটাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছিল। ইউর্গেন কুপার খুব ধীরে ধীরে তার ব্রেকফাস্টের স্বাদ নিচ্ছিলেন। তিনি খুব স্বাভাবিক গলায় বললেন, আমার দাদি একসময় খুব চমৎকার রান্না করতেন। তাহলে তুমি অমন গম্ভীর মুখ করে বসে আছো কেন? তোমাকে এভাবে খেতে দেখলে আমার সত্যি আর খাওয়ার রুচি থাকে না। ক্লায়েন্ট মোরেত্তি মনে মনে খুব বিরক্ত হল। তারপর সে এই সুস্বাদু খাবারের কারণে তৈরি হওয়া এক আরামদায়ক আর খুশির অনুভূতির ভেতর নিজেকে হারিয়ে ফেলল। ইউর্গেন কুপারের বাড়ি থেকে বের হওয়ার পর সে 3 বার ঘোড়ার গাড়ি বদলাল। তারপর পৌঁছাল সেন্ট জর্জ বড় এলাকার সির্ড স্ট্রিটে। সেখানে গিয়ে সে আনুষ্ঠানিকভাবে একটা চুক্তি করল, আর লেপার্ডকে প্রথম ধাপের 50 পাউন্ড বুঝিয়ে দিল। দ্বিতীয় ধাপের 30 পাউন্ড 2 সপ্তাহ পরে দেওয়ার কথা ঠিক হল। সেটা অবশ্য লেপার্ডের কাজের অগ্রগতির ওপর নির্ভর করবে। এই মুহূর্তে ক্লায়েন্ট মোরেত্তির কাছে মাত্র 21 পাউন্ড আর 8 সোলি অবশিষ্ট রইল। এরপর সে আবার চেরুড বড় এলাকায় ফিরে এল। তারপর সোজা চলে গেল পাবলিক লাইব্রেরিতে। সেখানে সে গত 1 বছরের টাস্ক টাইমস পত্রিকাগুলো পড়তে শুরু করল। তার উদ্দেশ্য ছিল লোয়েন কিংডমে থাকা ইন্টিস অ্যাম্বাসেডরের কোনো খবর খুঁজে বের করা। যখন প্রায় দুপুর হয়ে গেছে, তখন সে অবশেষে সাদাকালো ছবিটা দেখতে পেল। সে নিশ্চিত হল যে এই ছবিটাই সে তার স্বপ্নের ডেভিনেশনে দেখেছিল, বেকারল্যান্ড জিন ম্যাডান। ক্লায়েন্ট মোরেত্তি মনে মনে ইন্টিস রিপাবলিকের অ্যাম্বাসেডরের নামটা উচ্চারণ করল। তারপর সে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। দুপুরের খাবার খাওয়ার জন্য একটা ছোট্ট রেস্টুরেন্ট খুঁজে নিল সে। বিকেল 3টে বাজতে যখন 10 মিনিট বাকি, তখন ক্লায়েন্ট মোরেত্তি ঘুমানোর ভান করল। সে ঘরের পর্দাগুলো টেনে দিল। তারপর ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 কদম হাঁটল। আর সাথে সাথেই সে সেই ধূসর কুয়াশার ওপরে পৌঁছে গেল। মিলিটারির স্পেশাল ডিপার্টমেন্ট তার ওপর নজরদারি কিছুটা কমিয়েছে কিনা সেটা সে প্রথমেই ডিভিনেশন করে দেখল। সে একটা ইতিবাচক ফলাফল পেল। তারপর সে সকালে ভেবে রাখা একটা ডিভিনেশনের বাক্য লিখে ফেলল, গত রাতের সেই অনুপ্রবেশকারী। চেয়ারে হেলান দিয়ে সে বিড়বিড় করে বাক্যটা উচ্চারণ করল। ক্লায়েন্ট মোরেত্তির চোখের পাতা ভারী হয়ে এল, আর সে ঘুমিয়ে পড়ল। এক মায়াময়, বিচ্ছিন্ন আর অস্পষ্ট জগতের মাঝে তার নিজের শোবার ঘরটা ভেসে উঠল। ঠিক সেই মুহূর্তে ক্লায়েন্ট মোরেত্তি দেখল, দরজার নিচের ফাঁক দিয়ে একটা কালো ছায়া কিলবিল করে ঢুকছে। একটা চিকন লৌহকালো সুতাকৃমি গর্ত খুঁড়ে খুঁড়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। সে তার শরীরের মাঝখানটা ধনুকের মতো বাঁকা করল। তারপর আবার নিজেকে একদম সোজা করে ফেলল। এই একই কাজ বারবার করে সে ডেস্কের দিকে এগিয়ে যেতে লাগল। তার নড়াচড়াগুলো ছিল একদম শক্ত আর আড়ষ্ট। দেখে মনে হচ্ছিল যেন কেউ অনেকগুলো ধীর গতির নড়াচড়াকে ভেঙে ভেঙে জোড়া লাগিয়েছে। পুরো ব্যাপারটা দেখতে খুবই অদ্ভুত লাগছিল। কালো সুতাকৃমিটা ডেস্কের সামনে এসে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেল। তার চলার পথে সে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া এক ধরনের আঠালো রস রেখে যাচ্ছিল। ইয়ান রাইটকে নিয়ে লেখা কাগজটার কাছে এসে সেটা থেমে গেল। সে তার শরীরের মাঝখানটা ওপরে তুলল। তারপর মাথাটা উঁচু করে দাঁড়াল। শুধু তার লেজটা পুরো শরীরের ভার ধরে রাখার জন্য নিচে পড়ে রইল। এই মুহূর্তে প্রাণীটাকে দেখতে একদম একটা মানুষের মতোই লাগছিল। কিছুক্ষণ সেটা ভালোভাবে পরীক্ষা করল লৌহ কালো সুতাকৃমিটা। তারপর সে কাগজটা উল্টে দিল, আর যেদিক থেকে এসেছিল সেদিকেই আবার উধাও হয়ে গেল। তাহলে এই ব্যাপার। তার মানে এমনটা নয় যে গত রাতের সেই অনুপ্রবেশকারী আমার ওপর প্রতিশোধ নিতে চায়নি। আসল সত্যিটা হল, প্রতিশোধ নেওয়ার মতো কোনো ক্ষমতাই তার ছিল না। তবে এই লৌহকালো সুতাকৃমিটা যদি খুব বেশি বিষাক্ত না হয়ে থাকে,
সব বুঝতে পেরে ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল। এরপর সে আবার ডিভিনেশন ব্যবহার করল। সে নিশ্চিত হল যে যেই বিয়ন্ডার এই লৌহকালো সুতাকৃমিটাকে নিয়ন্ত্রণ করেছিল সে আসলে অ্যাম্বাসেডর বেকারল্যান্ডের নির্দেশেই এমনটা করেছিল। এই সব কাজ শেষ করে সে কোনায় রাখা কাগজের ব্যাগটাকে ধূসর কুয়াশা দিয়ে পুরোপুরি ঢেকে ফেলল। তারপর সে দ্য সান ডেরিক বার্গকে একটা মেসেজ পাঠাল। পকেট ঘড়ির কাঁটাগুলো যখন একদম সঠিক জায়গায় পৌঁছাল ঠিক তখনই সে সবাইকে টেনে নিল। জাস্টিস, দ্য হ্যাংড ম্যান আর দ্য সান একই সাথে সবাই এসে হাজির হল। এই সপ্তাহের ট্যাট ক্লাব একদম নির্দিষ্ট সময়েই শুরু হয়ে গেল। সেই পরিচিত ধূসর কুয়াশা আর অস্পষ্ট মানুষের অবয়বগুলো আবার দেখা গেল। অড্রে হল এর মাঝেই সফলভাবে সিকোয়েন্স আটে উঠে গিয়েছিল। সে একটুখানি উঠে দাঁড়াল। তারপর নিজের স্কার্টটা সামান্য উঁচু করে খুব খুশি মনে সবাইকে অভিবাদন জানাল। শুভ বিকেল মিস্টার ফুলটিল্ডে। শুভ বিকেল মিস্টার হ্যাংডম্যান। শুভ বিকেল মিস্টার সান। ক্লাইন মোরেত্তি আগেই তার স্পিরিট ভিশন চালু করে রেখেছিল। এই ধূসর কুয়াশার বিশেষ ক্ষমতার সাহায্যে সে অড্রে হলের ইথার বডির গভীরে থাকা অ্যাস্ট্রাল প্রজেকশনের ওপরের স্তরের পরিবর্তনটা লক্ষ্য করল। সে একটু হেসে বলল, স্বাগতম আমাদের মিস টেলিপ্যাথিস্ট। অড্রে হল খুব মিষ্টি করে একটু হাসল। তারপর সে বিনয়ের সাথে কয়েকটা কথা বলল। এরপর সে ঘুরে তার উল্টো দিকে বসা মানুষটার দিকে তাকাল। সে বলল, মিস্টার হ্যাংডম্যান, আপনার তো এই সপ্তাহের 6টা পাতা জমা দেওয়ার কথা। হয়তো মিস্টার ফুল যখন ওগুলো পড়বেন তখন তার নতুন কিছু মনে পড়বে, আর তিনি তার সেই সাধারণ জ্ঞান থেকে আমাদের সাথে আরও কিছু ব্যাপার শেয়ার করবেন। একটা গভীর আশায় অড্রে হলের ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে উঠল। আলজার উইলসন মাথা নাড়ল। তারপর ক্লাইন মোরেত্তির সাহায্যে সে রোজেল গুস্তাভের ডায়েরির 6টা পাতা তৈরি করতে শুরু করল। এর আগে সে ভেবেছিল মিস্টার ফুলের কাছে একটা পরামর্শ চাইবে। ডায়েরির বাকি অংশগুলো সে সরাসরি স্যাক্রিফাইসের মাধ্যমে জমা দেবে কিনা সেটাই জানার ইচ্ছে ছিল তার। কিন্তু সে দেখল যে মিস্টার ফুলকে এই ব্যাপারে খুব একটা আগ্রহী বলে মনে হচ্ছে না। এমনকি তিনি নিজে থেকেও এই বিষয়ে কোনো কথা তুললেন না। তাই আলজার উইলসন তার এই ভাবনাটা বাদ দিয়ে দিল। আর মিস্টার ফুল সম্পর্কে সে এতদিন যা বুঝেছে তার সাথে এই ব্যাপারটাও বেশ মিলে যায়। রোজেল গুস্তাভের ডায়েরিটা, এই ঈশ্বরতুল্য মানুষ মিস্টার ফুলের ওপর কিছুটা প্রভাব ফেললেও সেটা আসলে খুব একটা বড় কিছু নয়। তিনি এটা সংগ্রহ করবেন ঠিকই, তবে এই নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। ডায়েরির 6টা পাতার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। লম্বা ব্রোঞ্জের টেবিলের একদম শেষ মাথায় বসে থাকা মিস্টার ফুলের দিকে আলজার উইলসন পাতাগুলো এগিয়ে দিতে যাবে, ঠিক তখনই তার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। সে খুব দ্রুত আর সম্মান জানিয়ে বলল, মিস্টার ফুল, আমি সিক্রেট অর্ডার সম্পর্কিত একটা খবর পেয়েছি। সাগরের বুকে খবরের কোনো অভাব ছিল না। সমস্যাটা হল সেই খবরগুলো কখনো ঠিক সময়ে পাওয়া যেত না। জলদস্যুরাও নানা ধরনের গোপন তথ্যের খুব কদর করত। তারা প্রায়ই কলোনিয়াল দ্বীপে নিজেদের লোক পাঠাত, যাতে তারা নিজেদের সংগ্রহ করা তথ্যগুলো অন্যদের সাথে বিনিময় করতে পারে। এই মাধ্যমগুলো ব্যবহার করেই আলজার উইলসন সিক্রেট অর্ডার সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পেরেছিল। খুব ভালো। ক্লাইন মোরেত্তি হালকা করে মাথা নাড়ল। সে দ্য হ্যাংড ম্যানকে তার জানা খবরগুলো বলার অনুমতি দিল। মিস জাস্টিস আর দ্য সান সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও সে তাকে কথা বলতে বাধা দিল না। এতে করে প্রথমজন সিক্রেট অর্ডার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে, আর দ্বিতীয়জন এই সব কথার বিন্দু বিসর্গও বুঝতে পারবে না। ঠিক একই সময়ে সে ডায়েরির সেই 6টা পাতাকে নিজের হাতে চলে আসার অনুমতি দিল। দ্য হ্যাংড ম্যান একটুও তাড়াহুড়ো না করে খুব শান্ত গলায় বলল, ইন্টিস রিপাবলিকের সাথে সিক্রেট অর্ডারের কোনো একটা যোগাযোগ আছে। ইন্টিস রিপাবলিক? হ্যাঁ, সম্রাট রোজেল গুস্তাভ ছিলেন ইন্টিসের মানুষ, আর জারাটুল ইন্টিসের রাজধানী ট্রায়ারে গিয়ে তার খোঁজ করেছিল। ইন্টিসের সেই বিখ্যাত ঘটনার সাথেও সিক্রেট অর্ডার জড়িত ছিল। তাহলে আজকের দিনেও ইন্টিস রিপাবলিকের সাথে সিক্রেট অর্ডারের যোগাযোগ থাকার ব্যাপারটা খুব একটা অবাক হওয়ার মতো কিছু নয়। নিজের জানা তথ্যের সাথে এই নতুন খবরটা মিলিয়ে দেখার পর ক্লাইন মোরেত্তি নিশ্চিত হল। সে বুঝতে পারল যে দ্য হ্যাংড ম্যানের দেওয়া খবরটা পুরোপুরি সত্যি। বাহ, একদম ঠিক সময়। আমি তো ইন্টিস রিপাবলিকের অ্যাম্বাসেডরের সাথেই এখন বোঝাপড়া করতে যাচ্ছি। রোজেল গুস্তাভের ডায়েরিটা পড়ার জন্য ক্লাইন মোরেত্তি কোনো তাড়াহুড়ো করল না। সে মাথা তুলে সামনে বসে থাকা 3 সদস্যের দিকে তাকাল।